সুখতারান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে আশা করি ভালো আছেন। 2025 সালের মে মাসের 23/5/2025 অর্থাৎ চতুর্থ শুক্রবার সুপুষ্টি দিবস প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টারে পালন করতে হবে। তার থিম হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়ার্নিং সায়েন্স, অর্থাৎ সায়েন্স মানে হচ্ছে লক্ষণ, অর্থাৎ নবজাতক শিশুদের মধ্যে বিপদের লক্ষণ। যাই হোক, 2025 সালের মে মাসের 23শে মে অর্থাৎ চতুর্থ শুক্রবারে অঙ্গনওয়াড়ি সেন্টারে পালন করতে হবে সুপোষণ দিবস বা সুপুষ্টি দিবস, যেটার অর্ডার এসে গেছে। সুপুষ্টি দিবস আমাদের পালন করতে হবে এবং সেটা পালন করে পোষণ ট্র্যাকারে আপলোড করতে হবে। তো পালন করতে গিয়ে অর্থাৎ এটা পালন কিভাবে করা হবে, অঙ্গনওয়াড়ি সেন্টারে কী আলোচনা করতে হবে অভিভাবকদের সঙ্গে, এবং আপনারাও কিভাবে এটা জেনে নেবেন যে গাইডলাইনটা কী আছে, তার উপদেশ কিভাবে দিচ্ছে ডিপার্টমেন্ট, সেটা জেনে নিয়ে বুঝে নিয়ে অভিভাবকদের সঙ্গে শিশুদের সঙ্গে যে আলোচনা আপনাদের করতে হবে সেটাই আমি এই ভিডিওতে শেয়ার করছি। তো দেখুন, শিশুর বিকাশ ও বিপদের লক্ষণ, এটা এই থিমের উপরে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়ার্নিং সায়েন্স। ওয়ার্নিং মানে হচ্ছে সতর্কীকরণ বা বিপদ, সায়েন্স ASIGNS, এই সায়েন্স মানে লক্ষণ, এটা কিন্তু বিজ্ঞান নয়। নবজাতক শিশুদের মধ্যে বিপদের লক্ষণ। এবার দেখুন, যদি বিপদে কোনো লক্ষণ থাকে তবে নবজাতকটিকে কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। এবার বিপদের লক্ষণগুলো কি? বুকের দুধ খাওয়া কমে যাওয়া। কোনো শিশু প্রতিদিন যে হারে বুকের দুধ খাচ্ছিল সেটা যদি কমে যায় হঠাৎ করে, তাহলে কিন্তু বুঝতে হবে শিশুর মধ্যে অসুস্থতা থাকতে পারে বা কোনো কিছু বিপদের লক্ষণ আছে, তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। 2 নম্বরে বলছে শিশুর সক্রিয়তা কমে যাওয়া। সক্রিয়তা কমে যাওয়ার অর্থ হচ্ছে শিশু যদি কম নড়াচড়া করে, লাফালাফি কম করে, আগে যেরকম করতো অতটা যদি না করে, তার মানে বুঝবেন যে শিশুর মধ্যে সক্রিয়তা কমে গেছে বা শিশু অতটা আগের মতো অ্যাক্টিভ নেই, তাহলেও তাকে তাড়াতাড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। শিশুর শরীর ঠান্ডা হয়ে যাওয়া। শিশুর পা অথবা পেট স্পর্শ করে যদি তাপমাত্রা আপনার নিজের শরীরের তাপমাত্রার তুলনায় ঠান্ডা বলে মনে হয়, তাহলে বুঝতে হবে সে অসুস্থ, তার স্বাস্থ্য পরীক্ষা করানোর প্রয়োজন। আপনার শরীর যতটা গরম যদি শিশুর শরীর না থাকে, তার চেয়ে তুলনামূলকভাবে যদি শিশুর পেট এবং পা এই দুটো জায়গা সেনজিটিভ জায়গা, এই দুটো জায়গা যদি আপনারা চেক করতে পারেন, তাহলেই মোটামুটি পুরো বডি চেক হয়ে যাবে শিশুর, মানে পুরো শরীর আপনারা পরীক্ষা করে নিতে পারবেন। শিশুর পা অথবা পেট স্পর্শ করে দেখতে হবে, তা আপনার শরীরের চেয়ে যদি বেশি ঠান্ডা হয়, তাহলে বুঝতে হবে শিশুর স্বাস্থ্য পরীক্ষা করার প্রয়োজন এবং নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। জ্বর ও নিউমোনিয়া কোনো লক্ষণ, যেমন শিশু যদি দ্রুত শ্বাস নেয়, তো দ্রুত শ্বাস নেওয়ার অর্থ হচ্ছে জ্বর হলেও হতে পারে, অন্য কোনো কারণও থাকতে পারে। তো জ্বর নিউমোনিয়ার একটা লক্ষণ হচ্ছে যেমন দ্রুত শ্বাস নেওয়া, এটা দেখে আমরা বুঝতে পারি। তো দেখে যদি এরকম বুঝি, তাহলে আমাদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে শিশুকে। তারপরে বলছে দেখুন, মনে রাখবেন, অসুস্থ নবজাতকের অবস্থা খুব তাড়াতাড়ি খারাপ হতে পারে, তাই যত শীঘ্র সম্ভব তার চিকিৎসা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, আমি আলোচনা করলাম, যদি আপনাদের মনে হয় ভিডিও পজ করে আরেকবার ভালো করে দেখে বুঝে নিতে পারেন। এটাই কিন্তু আপনার অঙ্গনওয়াড়ি সেন্টারের অভিভাবকদের সঙ্গে এই আলোচনা করতে হবে এবং যে সমস্ত শিশু যারা আসে, যারা বোঝে, তাদের সঙ্গে আলোচনা করা যেতে পারে, অভিভাবকদের সঙ্গে তো অবশ্যই। কিভাবে নবজাতক শিশু সংক্রামিত হয়? দেখুন, শিশুর জন্মের সময় অর্থাৎ প্রসবের সময়ও তার ঠিক পরে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নিম্নলিখিত 3টি কারণে সংক্রমণ হতে পারে। কী কী কারণে সংক্রমণ হতে পারে? শিশুর নাড়ি বাঁধার জন্য পরিষ্কার সুতো ব্যবহার না করা হলে, এই ব্যাপারগুলো সম্পূর্ণ চিকিৎসকের ব্যাপার। এখন পুরোটাই ইনস্টিটিউশন ডেলিভারি হয়, অর্থাৎ হাসপাতালে জন্ম হয় শিশুর। তো সেক্ষেত্রে প্রশিক্ষিত ডাক্তার এবং নার্স তাদের এই সমস্ত কাজগুলো করে থাকে। তো কি হলে এটা হতে পারে একটু জাস্ট জেনে নিন। এগুলি কাজগুলো ডাক্তারদের কাজ বা সেবিকা বা নার্সদের কাজ, চিকিৎসকদের কাজ। তো শিশুর নাড়ি বাঁধবার জন্য যদি পরিষ্কার সুতো ব্যবহার না করা হয়, সংক্রমণ হতে পারে বা ইনফেকশন হতে পারে। নাড়ি কাটার সময় পরিষ্কার ব্লেড বা ছুরি ব্যবহার যদি না করা হয়, সেক্ষেত্রেও হতে পারে। শিশুর নাড়িতে মধু, ঘি, হলুদ পাউডার এবং ক্ষতিকারক জিনিস যেমন গোবর এবং গোমূত্র ইত্যাদি প্রয়োগের কারণেও হতে পারে। তো এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমরা অনেক সময় পুরনো কুসংস্কার আঁকড়ে ধরে রেখে সদ্যজাত শিশুর যে নাড়ি, সেখানে মধু, ঘি, হলুদ পাউডার এবং ক্ষতিকারক জিনিস গোবর এবং গোমূত্র। গরু আমাদের খুব উপকারী, তার দুধ আমাদের উপকার, গোবর আমাদের জ্বালানি বা অন্যান্য কাজে ব্যবহৃত হয়, কিন্তু এটা শিশুর নাড়িতে দেওয়ার জন্য নয়। এটা আমাদের বিজ্ঞানসম্মত কোনো পদ্ধতি নয়, বরং শিশুকে আমরা বিপদের দিকে ঠেলে দিচ্ছি এবং শিশুর কিন্তু ইনফেকশন হয়ে অনেক বড় ক্ষতিও হয়ে যেতে পারে। তাই এই কুসংস্কার থেকে আমাদের দূরে থাকতে হবে। শিশুর নাড়িতে মধু, ঘি, হলুদ পাউডার এবং ক্ষতিকারক জিনিস যেমন গোবর এবং গোমূত্র ইত্যাদি প্রয়োগ করা যাবে না। কোনো চিকিৎসক, হাসপাতালের কোনো সেবিকা বা নার্স এই পরামর্শ আপনাকে দেবে না। এটা গ্রামের বা শহরেও হতে পারে, যাদের
পুরনো কুসংস্কারে যারা আচ্ছন্ন থাকে তারা হয়তো এই কাজ করে থাকতে পারে বা করেন, তাদেরকে এই কাজ থেকে বিরত থাকতে হবে, সেই পরামর্শ কিন্তু আপনাদের অভিভাবকদের দিতে হবে। শিশুর নাড়ি মুছতে পরিষ্কার কাপড় ব্যবহার যদি না করা হয় সেক্ষেত্রেও কিন্তু ইনফেকশন হতে পারে। ময়লা পরিবেশ, প্রসবের সময় বা বাড়িতে পরিবেশ পরিষ্কার না রাখলে, হাত না ধুয়ে শিশুকে ধরলে, অসুস্থ মানুষের সঙ্গে যোগাযোগ হলে, সাধারণত আমরা কিন্তু শিশুদের যে কোনো মুহূর্তেই তাদের আদর করবার জন্য কোলে নিয়ে নিই, কিন্তু একদম সদ্যজাত অন্তত 6 মাস যে শিশুর বয়স বা তার চেয়েও বেশি বয়স হলে সেই শিশুকে নেওয়ার সময় আগে হাত সাবান দিয়ে ধুয়ে সেই হাত না মুছে বাতাসে শুকিয়ে তবেই শিশুকে নেওয়া উচিত। যদিও বাস্তবসম্মত কথা হলে এইটা আমরা সবসময় মানতে পারি না, কিন্তু এটাই করা উচিত। কোনো গামছা বা টাওয়ালে হাত না মুছে যেটা নিয়ম সেটা হচ্ছে হাত সাবান দিয়ে ভালো করে কনুই পর্যন্ত ধুতে হবে। ধুয়ে সেই হাতে জল ভালো ধুয়ে পরিষ্কার করে সেই হাতে জল ঝাড়িয়ে একটু হাওয়ায় হাতটা শুকিয়ে নিতে হবে। তারপর শিশুকে, ভেজে হাতে শিশুকে নিলে হবে না, এইভাবে শিশুকে নেওয়ার নিয়ম। অন্তত চিকিৎসকরা তো তাই বলে। মাতৃদুগ্ধের বিকল্প প্রদান সংক্রান্ত, বোতলের দুধ খাওয়ার সময় শিশুর কিন্তু ইনফেকশান হতে পারে। বুকের দুধ খাওয়ানো ছাড়া অন্য কিছু খাওয়ানো হলে, যেমন জল, মধু ইত্যাদি। দেখুন, বুকের দুধ খাওয়ানো ছাড়া আমরা মনে করি শিশুর জন্ম হয়েছে একটু মুখে তাকে মধু দিতে হবে জন্মের সঙ্গে সঙ্গে, এটা ভুল পদ্ধতি, কুসংস্কারের পদ্ধতি। শিশুর জন্মের সঙ্গে সঙ্গে তার মায়ের বুকের দুধই তার একমাত্র খাবার, এবং সেই খাবারের মাধ্যমেই কিন্তু তার দেহে অনাক্রমতা বা ইমিউনিটি তৈরি হয়। এটা আপনারা অনেকেই জানেন, আরও একবার স্মরণ করিয়ে দিলাম। তাই শিশুর 6 মাস বয়স পর্যন্ত কিন্তু জল, মধু ইত্যাদি দেওয়া যায় না, তাকে দুধই খাওয়াতে হয়, মায়ের বুকের দুধ খাওয়াতে হয়। দেখুন, মনে রাখবেন ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, যাতে শিশুর কোনো রকম সংক্রমণ না হয়। নবজাতক শিশুকে যত সম্ভব কম লোকজনের ধরা, শিশুকে ধরার আগে হাত পরিষ্কার করে সাবান জলে ধোয়া, নাড়ির পরিচ্ছন্নতা বজায় রাখা। দুর্বল নবজাতক হলে শিশুর মা ও পরিবারকে জানানো যাতে শিশু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মায়ের শরীরের উষ্ণতায় শিশুর শরীরের উষ্ণতা বজায় থাকে ও শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাইয়ে যায়। মানে মায়েরা যেন শিশুকে মায়ের দুধ খাইয়ে যায় এবং মায়ের বুকের সঙ্গে যেন আগলে ধরে রাখে যতটা সম্ভব। দুর্বল নবজাতকের সমস্যার প্রাথমিক লক্ষণগুলো যেমন দুধ টেনে খাওয়ার ক্ষমতা কমে আসা বা নড়াচড়া কম করা, আগেও আলোচনা করা হয়েছে। আচ্ছা, এই রকম সমস্যা লক্ষণগুলি জানানো যাতে প্রাথমিক অবস্থাতেই শিশুকে হাসপাতালে রেফার করা সম্ভব। অর্থাৎ আপনি যদি অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে জানতে পারেন যে কোনো শিশুর এই রকম সমস্যা হচ্ছে, দুধ টেনে খাওয়ার ক্ষমতা কমে আসছে বা নড়াচড়া কম করছে, মাকে পরামর্শ দিতে হবে শীঘ্র তাকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে। দুর্বল শিশুর ক্ষেত্রে শিশুকে খাওয়ানোর জন্য প্রয়োজন হলে তার জন্য বুকের দুধ বার করে তুলে রাখা। অনেক সময় শিশু মায়ের বুকের দুধ শাক করে বা চুষে বা টেনে খেতে পারে না, সেক্ষেত্রে মায়ের বুকের দুধ আগে থেকে বার করে সেটা পরে শিশুকে খাওয়াতে হবে। অবশ্যই সেখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। প্রতিষেধকগুলো দিতে হবে প্রত্যেক যে পিরিয়ড আছে, শিডিউল আছে, সেই শিডিউল অনুযায়ী তার প্রতিষেধক টিকাগুলো কিন্তু দিয়ে আসতে হবে, সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে। নবজাতকের সংক্রমণ এড়াতে কী করা উচিত? দেখুন কি বলছে, শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো নিশ্চিত করুন, জল, মধু ইত্যাদি দেবেন না অন্তত 6 মাস পর্যন্ত। শিশুকে উষ্ণ রাখা নিশ্চিত করুন, শিশুকে পরিষ্কার কাপড়ে মুড়ে রাখুন। মায়ের সঙ্গে শিশুর স্পর্শ রাখা খুব দরকার, মায়ের সঙ্গে শিশুর স্পর্শ রাখা দরকার। এই রকম ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে মা শিশুকে বুকে আগলে ধরে রয়েছে ইত্যাদি। শিশু ও তার নাভির পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করুন। শিশু পরিষ্কার ব্লেড এবং সুতো ব্যবহার করে শিশুর নাড়ি কাটা নিশ্চিত করুন। তো এটা যখন ইনস্টিটিউশন ডেলিভারি হচ্ছে, অর্থাৎ হাসপাতালে জন্ম হচ্ছে, সেগুলো ডাক্তার নার্সরা সেটা নিশ্চিত করছে, এটা আপনাদের জেনে রাখতে হবে। ঠিক আছে? শিশুর নাভিতে কিছু লাগাবেন না এবং এটিকে শুকনো রাখবেন। শিশুর নাভিতে তেল ইত্যাদি কিছু লাগাবেন না, তেল পড়া, জল পড়া এসব লাগাবেন না, শুকনো রাখবেন। শিশুকে স্পর্শ করার আগে হাত ধুয়ে নিন। দেখুন, বারবার কিন্তু এই কথাটা বলছে, শিশুকে স্পর্শ করার আগে হাত ধুয়ে নিন। আর হাত ধোয়ার নিয়ম কি আগেই বললাম, কোনোই পর্যন্ত সাবান দিয়ে হাত ধুয়ে, হাত পরিষ্কার জলে আবার হাত ধুয়ে সেই হাত কিছু দিয়ে না মুছে জল ঝেড়ে হাওয়ায় শুকিয়ে শিশুকে নিতে হয়, এটাই নিয়ম। অঙ্গনওয়াড়ি কর্মীদের কী করা উচিত? দেখুন, শিশুর জন্মের প্রথম দিন গৃহ পরিদর্শন, হোম ভিজিট। প্রথম দিনই হোম ভিজিট করতে হবে অঙ্গনওয়াড়ি দিদিকে, এটা আপনারা জানেন। মাকে বিপদের লক্ষণ চিনতে শেখান এবং নিয়মিত শিশুর জন্ম নিতে বলুন। তাহলে এই কথাগুলো সদ্যজাত শিশুর বাড়িতে গিয়ে মাকে বলতে হবে। মাকে পরামর্শ দিন যে শিশুর মধ্যে কোনো বিপজ্জনক চিহ্ন লক্ষ্য করলে অঙ্গনওয়াড়ি কর্মীকে আসা এবং
এএনএম দিদিকে জানানো দরকার। যদি অঙ্গনারী কর্মী, আশা বা এএনএম দিদিকে না পাওয়া যায় তবে শিশুকে সরাসরি কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। অন্যান্য গৃহ পরিদর্শন মানে হোম ভিজিট আরও তো আছে। অঙ্গনওয়াড়ি দিদিরা যেমন সদ্যজাত শিশুর হোম ভিজিট করবেন, সেই সঙ্গে আরও অন্যান্য হোম ভিজিট করবেন। মনে রাখবেন যে অসুস্থ শিশুকে শনাক্ত করার জন্য কেবলমাত্র রুটিন গৃহ পরিদর্শনই যথেষ্ট নয়, মানে শুধু হোম ভিজিট করলেই হবে না। যদি শিশুর জন্মের প্রথম দিন সম্ভব না হয় তবে যত তাড়াতাড়ি সম্ভব গৃহ পরিদর্শন করুন এবং মাকে বিপজ্জনক লক্ষণগুলো চিনতে শেখান। গৃহ পরিদর্শনের সময় শিশুর অসুস্থতার লক্ষণ সম্পর্কে মা এবং পরিবারের সদস্যদের জিজ্ঞেস করুন। তারপরে দেখুন শিশুর বিকাশ। নিম্নে মা ও শিশু সুরক্ষা কার্ডের কিছু অংশবিশেষ দেওয়া হলো। 3 বছর বয়স পর্যন্ত শিশু সুরক্ষার ক্ষেত্রে কার্ডের এই অংশগুলো দেওয়া যেতে পারে। বয়স অনুযায়ী বেশিরভাগ শিশু যা যা করে থাকে সেই ক্রিয়া, শিশুদের লালন পালনের বিষয়ে পরামর্শ এবং বিপদের লক্ষণগুলো এতে দেওয়া আছে। বেশিরভাগ শিশু যা যা করে থাকে, মা বাবা শিশুর বয়স অনুযায়ী টিক চিহ্ন দেবেন। দেখুন কি বলছে, মায়ের মুখ চিনতে শুরু করে, পরিচিত মুখ দেখে হাসে, চোখে চোখ রাখে, এগুলো সব টিক দিতে হবে। কোথাও যে না পারলে সেটাই টিক দেবেন না, সেটাই অসুবিধের লক্ষণ। ঠিক আছে। তারপরে দেখুন কি বলছে, শিশুদের লালন পালন বিষয়ে পরামর্শ। শিশুর হাত ও পা হালকা করে মালিশ করুন, মানে ম্যাসাজ করার মতো সোজা করুন এবং ব্যায়াম করানোর মতো নাড়াচাড়া করুন। এতে শিশুদের আরাম বোধ হয় এবং আরও অন্যান্য সুবিধা হয়। প্রতিদিন কিছু সময়ের জন্য শিশুকে উপুড় করে শুইয়ে রাখুন। উপুড় করে কিছুটা সময় শুইয়ে রাখা উচিত শিশুদেরকে। তারপরে দেখুন এখানে বলছে যে টিক মারার যে কথাটা, উপুড় হয়ে শুয়ে থাকাকালীন মাঝে মাঝে সে মাথা তুলছে কি না। মাথা যদি না তুলতে পারে তাহলে কিন্তু এটা বিপদের লক্ষণ। তারপরে দেখুন শিশুর সঙ্গে প্রতিদিন খেলা করুন, কোলে নিয়ে আদর করুন। কোলে নিলে বা শিশু কাঁদলে সঙ্গে সঙ্গে তাকে আদর করুন, তার অভ্যেস খারাপ হয় না। সঙ্গে সঙ্গে আদর করলে তার অভ্যেস খারাপ হয় না। ঠিক আছে, শিশু যখনই কাঁদবে তখনই তার কোলে নিয়ে যদি আদর করা যায় তাহলে তার অভ্যাস খারাপ হয় না। শিশুর সঙ্গে প্রতিদিন আপনার মাতৃভাষায় কথা বলুন। তারপরে দেখুন আরও কী রয়েছে, উত্তেজিত হলে 2 হাত এবং 2 পা নাড়ায় কিনা সেটা দেখতে হবে। 2 হাত উত্তেজিত দুরকমভাবে হয়, সে দুঃখ পেয়ে বা রাগ করে হতে পারে, আবার আনন্দ পেয়েও হতে পারে। 2 হাত দুপাশে ছড়িয়ে আলগা করে রাখে, এগুলো সে করছে কিনা দেখুন। তারপরে দেখুন কি বলছে, 30 সেন্টিমিটার বা 1 ফিট দূরত্বে নানা রকম রংচে নাড়াচাড়া, নানা রকম রংচঙের নড়াচড়া করা খেলনা অথবা অন্য কোনো জিনিস ঝুলিয়ে রাখুন শিশুর মনোযোগ আকর্ষণ করার জন্য এবং খেলনাকে চোখ দিয়ে অনুসরণ করানোর জন্য। 24 মাস বয়সী শিশুদের সামনে বৈদ্যুতিন মাধ্যমের যন্ত্রপাতি যেমন মোবাইল ফোন ব্যবহার এড়িয়ে চলুন। 24 মাসের কম মানে 2 বছরের কম শিশুকে মোবাইল দেওয়া যাবে না। দেখুন কি বলছে, আশা অঙ্গনারী কর্মী পরীক্ষা করে যাচাই করুন শিশুর বয়স অনুযায়ী এগুলো করতে পারছে কিনা এবং সেই কার্ডে টিক বা ক্রস চিহ্ন দিন। অর্থাৎ এই যেগুলো রয়েছে সেগুলো শিশুরা করতে পারছে কিনা, যদি না পারে তাহলে ক্রস চিহ্ন দিতে হবে, যদি পারে তাহলে টিক মার্ক দিতে হবে। তারপরে দেখুন কি বলছে, বিপদের লক্ষণগুলি আপনি যদি নিচের লক্ষণগুলির মধ্যে কোনো একটি দেখেন তবে এএনএম অঙ্গনওয়াড়ি কর্মী স্বাস্থ্যকর্মীদের সঙ্গে অবিলম্বে যোগাযোগ করুন। এগুলো অভিভাবকদের বলতে হবে। পরিচিত লোকদের দেখে হাসে না, কোনো শিশু পরিচিত লোকদের দেখে যদি না হাসে তাহলে কিন্তু শিশুর কোনো বিকাশের অসুবিধা আছে। খাওয়ানোর সময়, কোলে নেওয়ার সময় অথবা কথা বললে চোখের দিকে তাকায় না, এরকমও যদি হয় তার মানে শিশুর বিকাশের অসুবিধা আছে, জানাতে হবে। কাদের জানাবেন? অভিভাবকদের বলতে হবে, এএনএম অঙ্গনওয়াড়ি কর্মী স্বাস্থ্যকর্মীকে জানাতে হবে বা তাদের সাথে যোগাযোগ করতে হবে। 2 মাস বয়সের পরেও সব সময় ট্যারা হয়ে তাকিয়ে থাকে, এরকমও যদি হয় এটাও অসুবিধা একটা। আচমকা কোনো জোর আওয়াজ হলে জেগে চমকে কেঁদে ওঠে না। আচমকা আওয়াজ হলে জেগে উঠবে, কেঁদে উঠবে, এটাই স্বাভাবিক, না হলেই সেটা অস্বাভাবিক, জানাতে হবে। মাথা পিছন দিকে হেলে থাকে এবং হাত ও পা শক্ত হয়ে যায়, এই রকম যদি হয় এটাও কিন্তু অসুবিধা। তারপরে বলছে দেখুন, খোলা অথবা মুঠো করা হাতের বুড়ো আঙুল সবসময় তালুর ভিতরের দিকে ঢুকিয়ে রাখে, এইরকমও যদি হয় এটাও কিন্তু খারাপ লক্ষণ। ঠিক আছে। তারপরে দেখুন কি বলছে, তো এইগুলো সব হচ্ছে 3 মাস বয়সের লক্ষণগুলো, এগুলো দেখতে হবে। তারপরে দেখুন কি বলছে, এটা হচ্ছে দেখুন 3 বছরের মধ্যে কি কি দেখতে হবে সেগুলো এখানে রয়েছে। তো দেখুন কি বলছে, চলকে না ফেলে কাপ থেকে পান করে, তো কাপ থেকে পান করতে সে পারছে কি না,
বিড়াল, কুকুর, পাখি। দেখুন, অধিকাংশ পরিচিত জিনিসের নাম সবসময় সঠিকভাবে বলে, রং, আকৃতি চিনতে পারে। অধিকাংশ সময়ে সে ঠিকঠাক বলছে, এরকম পাখির নাম, বিড়ালের নাম, সেটা দেখতে হবে, পারলে টিক মারতে হবে, না পারলে ক্রস করতে হবে। 3টি অথবা তার অধিক শব্দযুক্ত একটি বাক্য বলতে পারছে কিনা দেখতে হবে। সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারছে কিনা দেখতে হবে। তারপরে দেখুন এখানে কি বলছে, শিশুর সঙ্গে বাড়ির বাইরে খেলাধুলো করুন, যেমন খেলা খেলুন। যেখানে শিশু শরীরে নাড়াচাড়া ও সক্রিয়তার প্রয়োজন হয়, এমন খেলা খেলতে হবে যেখানে শিশু যেন নড়াচড়া করে। আচ্ছা, পাজল, রং ইত্যাদি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস শিশুকে দিন। তারপরে বলছে শিশুর হাতের কাজের দক্ষতা বাড়ানোর জন্য এবং আঙুলগুলি বিভিন্নভাবে ব্যবহার করতে দিন। তো এই সবগুলোতে যদি ঠিক না হয় তাহলে ক্রস করতে হবে, আর যদি ঠিক হয় তাহলে টিক মারতে হবে। এগুলো আশা অঙ্গনারী কর্মীরা পরীক্ষা করে যাচাই করবেন ইত্যাদি। এই ইনস্ট্রাকশান আগেও আছে বা নির্দেশ আছে, দেখে নেবেন। বিপদের লক্ষণগুলো দেখুন, এখানে আবার কি বলছে, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে অসুবিধা হয়, অন্যের সাহায্য ছাড়া খেলতে পারে না। তারপরে দেখুন এই জায়গাটায় রয়েছে অর্থপূর্ণভাবে কথা বলে না, বারবার অন্যদের কথাগুলি পুনরাবৃত্তি করে, যেমন তোমার নাম কি, তোমার নাম ইত্যাদি। এই যে বারবার যদি পুনরাবৃত্তি করে, তোমার নাম কি, আমার নাম সুমন, তা না বলে যদি বলে তোমার নাম, তার মানে এটা অটিজমের লক্ষণ হতে পারে। তারপরে দেখুন নকল করার খেলাগুলো খেলে না। বাবলু এসো, আমরা বাচ্চাকে খাওয়াই, এই ধরনের নকল করা খেলাগুলো সে খেলতে পারছে না। এটা যদি হয় বাচ্চার অস্বাভাবিকতার লক্ষণ। এগুলো সব 3 বছরের লক্ষণ। মুখ থেকে ক্রমাগত লালা ঝরে, কথাবার্তা অস্পষ্ট হয়। মা দুধ দাও, মা দুধ দাও এর মতো সরল 3টে শব্দের বাক্য বলতে পারছে না। এরকমও যদি হয় সেটাও কিন্তু অসুবিধা। এবার দেখুন, জন্মের পর থেকে 6 মাস পর্যন্ত শিশুর বিকাশ বুঝিয়ে বলুন। 0 থেকে 3 মাস সাধারণত শিশু যা করতে পারে, ডাকলে হাসে, রঙিন ফিতে অনুসরণ করতে পারে, শব্দ করতে শেখে। যা করতে হবে, শিশুর দিকে তাকিয়ে হাসতে হবে, শিশুর চোখের দিকে তাকাতে হবে এবং তার সঙ্গে কথা বলতে হবে। বয়স 3 থেকে 6 মাসে কী করতে হবে, সাধারণত শিশু যা করতে পারে সেগুলো দেখুন। সোজা উঁচু করে ধরলে মাথা সোজা রাখতে পারে, গলার আওয়াজ শুনলে ঘুরে তাকায়, কোনো জিনিস দেখলে ধরতে চায়। যা করতে হবে, বড় বড় রঙিন খেলনার জিনিস শিশুকে দেখতে এবং ধরতে দিতে হবে, শিশুর ডাকে সাড়া দিতে হবে এবং কথা বলতে হবে, আওয়াজ করে এবং স্নেহ দিয়ে কথা বলতে হবে। প্রশ্ন করুন। এবার অভিভাবকদের প্রশ্ন করতে হবে, 0 থেকে 3 মাস বয়সের শিশুর বিকাশের জন্য কী কী করতে হবে। তাকে এবার প্রশ্ন করুন অভিভাবককে, 3 থেকে 6 মাস বয়সের শিশুর জন্য কী কী করতে হবে ইত্যাদি। তারপরে দেখুন, 6 মাস থেকে 1 বছরের শিশুর বিকাশের যে লক্ষণগুলো সেগুলো দেখুন কি বলছে, বুঝিয়ে বলতে হবে কি। তো 6 মাস থেকে 12 মাস পর্যন্ত দেখুন, 1 বছর, 6 মাস থেকে 1 বছর মানেই 12 মাস। সাধারণত শিশু যা করতে পারে, 9 মাসে শিশু শোয়া অবস্থা থেকে উঠে বসতে পারে, আঙুল দিয়ে মুড়ি ইত্যাদি তুলতে পারে, অবলম্বন ছাড়া বসতে পারে। 12 মাসে কী করতে পারে, অবলম্বন ছাড়াই দাঁড়াতে পারে, টাটা করতে পারে, বাবা ইত্যাদি বলতে পারে। যা করতে হবে, পরিষ্কার এবং নিরাপদ জিনিস দিতে হবে যা দিয়ে শিশু খেলতে এবং আওয়াজ করতে পারে। টুকিটাকি টাটা ধরনের খেলা খেলতে হবে। শিশুর সামনে কোনো বস্তু বা লোকের নাম বলতে হবে। প্রশ্ন করতে হবে অভিভাবকদের কি, 9 মাস বয়সের শিশু কী কী করতে পারে, 6 থেকে 12 মাস বয়সের শিশুর বিকাশের জন্য কী কী করতে হবে। তারপরে দেখুন, এইবারে একদম শেষের দিকে চলে এসেছি আমরা। 1 বছর থেকে 2 বছর বয়সের শিশুর বিকাশ বুঝিয়ে বলুন। দেখুন, 12 মাস থেকে 18 মাস পর্যন্ত শিশুরা যা যা করতে পারে, শিশু তার চাহিদা বোঝাতে পারে, কিছু জিনিস এক জায়গায় রাখতে পারে, ভালোভাবে হাঁটতে পারে। যা করতে হবে, এমন কিছু জিনিস শিশুকে দিতে হবে যা দিয়ে সে কিছু তৈরি করে বাক্সে রাখতে এবং বের করতে পারে। 18 থেকে 24 মাস বয়সের শিশুরা কী করতে পারে, সাহায্য নিয়ে এক পায়ে দাঁড়াতে পারে, কিছু কিছু কথা বলতে পারে, ঘরের কাজকর্ম নকল করে। যা করতে হবে, শিশুকে সহজ সাধারণ প্রশ্ন করতে হবে, শিশু কথা বলতে চেষ্টা করলে সাড়া দিতে হবে। প্রশ্ন করুন, কী প্রশ্ন করবেন, 12 থেকে 18 মাসের বয়সের শিশুর বিকাশের জন্য কী করতে হবে, 18 থেকে 24 মাস বয়সের শিশু সাধারণত কী কী করতে পারে ইত্যাদি। এবার দেখুন, 2 থেকে 3 বছরের শিশুর বিকাশ দেখুন, এটা বুঝিয়ে বলতে হবে। 2 থেকে 2.5 বছরের বাচ্চারা কী করতে পারে, শরীরে 4টি অঙ্গ দেখাতে পারে, অল্প হলেও নিজেই খাবার খায়, একটি রং ঠিক করে বলতে পারে। যা করতে হবে, শিশুকে কিছু গুনতে দিলে তুলনা করতে শেখাতে হবে, শিশুকে কিছু গুনতে দিতে হবে, তুলনা করতে শেখাতে হবে, সহজ খেলা তৈরি করে খেলতে দিতে হবে,
বয়স 2.5 থেকে 3 বছরে কী করতে হবে? সাধারণত শিশু যেগুলো করতে পারে, সোজা লাইন আঁকতে পারে, নিজের হাত তুলতে পারে, 4টির মধ্যে 3টি জিনিসের নাম ঠিক বলে, যা করতে হবে শিশুকে কথা বলতে উৎসাহ দিতে হবে এবং শিশুর প্রশ্নের উত্তর দিতে হবে, শিশুকে গল্প, গান, খেলা শেখাতে হবে। পরে প্রশ্ন করতে হবে 2 থেকে 2.5 বছরের মধ্যে শিশু সাধারণত কী করতে পারে? 2.5 থেকে 3 বছরের মধ্যে শিশুকে কী শেখাতে হবে? তো এই হলো 23শে মে 2025 সালে সুপুষ্টি দিবস, যেটা অঙ্গনওয়াড়ি সেন্টারে পালন করতে হবে। সেখানে অভিভাবকদের সঙ্গে এই আলোচনা করতে হবে, হোম ভিজিটে গিয়ে মায়েদের বলতে হবে ইত্যাদি। এবার এটাকে পোষণ ট্র্যাকারে কীভাবে আমরা আপলোড করব আপনারা সবাই জানেন, তবু একবার ফ্লোচার্টটা ডিপার্টমেন্টের শেয়ার করা ফ্লোচার্ট আপনাদের দেখাবো। পোষণ ট্র্যাকারে ঢুকে আপনারা প্রথমে মোর অপশানে যাবেন, সেখান থেকে ইভেন্টে যাবেন, ইভেন্টে যাওয়ার পরে সিবিইতে যাবেন, সেখান থেকে এই অ্যাড গোল বাটনে টাচ করতে হবে, তারপরে ডেটটা দিতে হবে। এই ডেটটা একটা পুরনো ডায়াগ্রাম দেখানো আছে বলে, পুরনো জিনিস দেখানো আছে বলে এই ডেটটা কিন্তু হবে 23/5/2025। আই রিপিট, 23/5/2025 ডেট হবে। সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করতে হবে, থিম সিলেক্ট করতে হবে সুপোষণ দিবস, থিম সিলেক্ট করে তারপরে এটাকে সাবমিট করতে হবে। সাবমিট করলে রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি যখনই হয়ে যাবে তখন পোষণ ট্র্যাকারে আপলোড হয়ে যাবে। পোষণ ট্র্যাকারে 23 তারিখেই আপনারা আপলোড করবেন। যদি দেরি হয় তো 23-এর পরে 24-25-এর পরে আপনারা কিন্তু আর সময় পাবেন না। এটা প্রত্যেক সেন্টারে অঙ্গনওয়াড়ি দিদিদের কিন্তু করতে হবে, এটা ম্যান্ডেটরি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে এবং অভিভাবকদের মধ্যেও ভিডিওটা শেয়ার করে দিন, যাতে তারাও এই ভিডিও দেখে জানতে পারে যে শিশুর যত্ন তারা কীভাবে নেবে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন বা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্যে। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।